লাক্সারি ফ্যাশনের জগতে ব্যালেন্সিয়াগা ব্যালেন্সিয়েগা একটা বিশাল নাম, কিন্তু সম্প্রতি এই ব্র্যান্ডটা একটা বিশ্বজোড়া বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তো প্রশ্নটা হলো, ব্র্যান্ডটা কি আসলেই ক্যান্সেলড? মানুষ কি একে পুরোপুরি বর্জন করে দিয়েছে? ভাবার বিষয়, তাই না? বিশ্বের অন্যতম সেরা একটা লাক্সারি ব্র্যান্ড কিভাবে এতটা বিতর্কিত হয়ে গেল? চলুন এই বিতর্কের গভীরে গিয়ে পুরো ঘটনাটা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। এই বিতর্কের একেবারে মূলে যেতে হলে আমাদের ব্যালেন্সিয়াগার পেছনের মূল মানুষটাকে চিনতে হবে। ইনি হলেন ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমনা। তার একেবারে অন্যরকম, বেশ সাহসী আর প্রায় বিতর্কিত ডিজাইনই কিন্তু আধুনিক ব্যালেন্সিয়াগার পরিচয়। আর এটা এই স্ক্যান্ডাল হওয়ার অনেক আগে থেকেই। আসলে শিরোনামে আসাটা ডেমনার জন্য নতুন কিছু না। অতীতেও তিনি বেশ কিছু বিতর্ক তৈরি করেছেন। যেমন ধরুন, ইউক্রেন শরণার্থী সংকটের সময়ে মডেলদের একটা নকল তুষারঝড়ের মধ্যে দিয়ে হাঁটানো, কিংবা ইচ্ছে করে নষ্ট করা স্নিকার্স ৬০০ পাউন্ডেরও বেশি দামে বিক্রি করা। এমনকি বিশাল একটা কাদার গর্তের মধ্যে ফ্যাশন শো আয়োজন করে ফেলেছিলেন। উনি সবসময় আলোচনার কেন্দ্রে থাকতে চেয়েছেন। কিন্তু ২০২২ সালের নভেম্বরে যা ঘটল তা আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেল। দুটো আলাদা ক্যাম্পেইন মিলে এমন এক বিতর্কের ঝড় তুলল যা ব্যালেন্সিয়াগাকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। ঘটনাটা ঘটেছিল কিন্তু খুব তাড়াতাড়ি। প্রথমে রিলিজ হলো ওদের গিফট শপ ক্যাম্পেইনটা, যেখানে বাচ্চাদের হাতে কিছু বেশ অদ্ভুত দেখতে টেডি বেয়ার ব্যাগ দেখা যায়। আর তার পরপরই চলে এলো গার্ডরোব ক্যাম্পেইন। এখানে একটা ব্যাগের নিচে কিছু আইনি কাগজ রাখা ছিল, আর সেটাই হয়ে দাঁড়ায় বিতর্কের মূল কারণ। ক্যাম্পেইন দুটো কিন্তু আলাদা ছিল, কিন্তু অনলাইনে মানুষ এই দুটোর মধ্যে একটা ভয়ঙ্কর কানেকশন খুঁজে বের করতে একদমই দেরি করেনি। আর তারপর তুমুল সমালোচনা, আর সেই চাপেই ব্যালেন্সিয়াগা ক্ষমা চাইতে আর ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। তো প্রথম বিতর্কটা শুরু হয় এই গিফট শপ ক্যাম্পেইনটা দিয়ে। এখানে দেখুন, বাচ্চাদের হাতে এমন সব টেডিবিয়ার ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল যেগুলোর গায়ে ছিল BDSM স্টাইলের হার্নেস আর বেল্ট, প্রাপ্তবয়স্কদের থিম। শিশুদের সাথে এমন একটা জিনিসের মিশ্রণ দেখেই মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সোজা অভিযোগ ওঠে যে ব্র্যান্ডটা শিশুদের কুরুচিপূর্ণভাবে দেখাচ্ছে। প্রথম ক্যাম্পেইনের ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ক্যাম্পেইনটা যেন আগুনে ঘি ঢেলে দিল। এই ছবিতে গার্ড রফ কালেকশনের একটা হ্যান্ডব্যাগ দেখা যাচ্ছে, কিছু ছড়ানো ছিটানো কাগজের উপর রাখা। প্রথম দেখায় হয়তো সাধারণই মনে হতে পারে, কিন্তু এই কাগজগুলোই ছিল বিতর্কের আসল কারণ। আর এরপর যে বিষয়টা সামনে এলো সেটা ছিল এক কথায় শকিং। মানুষজন যখন ছবিগুলো জুম করে দেখতে শুরু করল, তারা খেয়াল করল যে ওই কাগজগুলো আসলে মার্কিন সুপ্রিম কোর্টের একটা মামলার নথি। আর মামলাটা কিসের জানেন? চাইল্ড পর্নোগ্রাফি আইন নিয়ে। একবার ভাবুন, একদিকে একটা ক্যাম্পেইনে বাচ্চাদের হাতে BDSM গিয়ার পরা টেডি বিয়ার, আর অন্যদিকে আরেকটা ক্যাম্পেইনে চাইল্ড পর্নোগ্রাফি আইনের কাগজপত্র। এই দুটো জিনিস যখন মানুষ এক করল, তখন পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেটাই তো স্বাভাবিক। এর পরের ঘটনাটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। বিশ্ব জুড়ে শুরু হলো মারাত্মক প্রতিক্রিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা এর বিরুদ্ধে মুখ খুললেন। আর অনলাইন দুনিয়ায় তো রীতিমতো নানা রকম ষড়যন্ত্র তত্ত্বও ডালপালা মেলতে শুরু করে দিল। ব্র্যান্ডটির অন্যতম বড় মুখ কিম কার্দাশিয়ান কি বলেছিলেন দেখুন। তিনি বলেন, 4 সন্তানের মা হিসেবে আমি এই বিরক্তিকর ছবিগুলো দেখে হতবাক। আমি ব্র্যান্ডটির সাথে আমার সম্পর্কটা নতুন করে ভাবছি। কিমের মতো একজন প্রভাবশালী ব্যক্তির এই একটা কথাই বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দেয়। সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল আরও অনেক বেশি তীব্র। বিশ্বজুড়ে #ক্যান্সেল ব্যালেন্সিয়াগা হ্যাশট্যাগটা ট্রেন্ড করতে শুরু করে। আর মানুষজন তাদের লাখ লাখ টাকা দিয়ে কেনা ব্যালেন্সিয়াগার জিনিসপত্র নষ্ট করে পুড়িয়ে ফেলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকল। এটাই ছিল তাদের প্রতিবাদের ভাষা। শুধু সমালোচনা নয়, কিছু অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্বও ভাইরাল হতে থাকল। যেমন কেউ দাবি করতে শুরু করল যে একটা টেপে নাকি ব্যালেন্সিয়াগার বদলে বালান্সিয়াগা লেখা আছে, যা একটা অশুভ দেবতাকে বোঝায়। আবার একটা সাদা খরগোশের ছবিকে QAnon ষড়যন্ত্র তত্ত্বের সাথে জুড়ে দেওয়া হলো। এমনকি পুরনো আর বাতিল হয়ে যাওয়া পিৎজাগেট তত্ত্ব নতুন করে ব্র্যান্ডের সাথে জুড়ে দেওয়া হয়। এমন একটা ভয়াবহ সংকটের মুখে ব্যালেন্সিয়াগা নিজেদের ইমেজ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা ক্ষমা চাওয়া, মামলা করা আর একটা নতুন পথে হাঁটার কথা ঘোষণা করে। প্রথমে তারা দোষটা অন্যের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা করেছিল। ক্যাম্পেইনের প্রোডাকশন কোম্পানির বিরুদ্ধে $25 মিলিয়ন একটা বিশাল মামলা করে বসে। ভাবা যায়, যদিও পরে তারা সেই মামলাটা তুলে নেয়। হয়তো বুঝতে পেরেছিল যে এই দোষারোপের খেলাটা হিতে বিপরীত হতে পারে। এরপর তারা একটা গোছানো পথে এগোতে শুরু করে। প্রথমত ব্র্যান্ড আর ডেমনা দুজনেই সবার সামনে পুরো ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চাইল। এরপর বিতর্কিত সমস্ত ছবি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হলো।
ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয় তার জন্য একটা ইমেজ বোর্ড তৈরি করা হলো। আর সবশেষে তারা ন্যাশনাল চিলড্রেন্স অ্যালায়েন্সের সাথে একটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ শুরু করে। এই পার্টনারশিপটা ছিল তাদের ইমেজ পুনরুদ্ধারের একটা বড় পদক্ষেপ। এর মাধ্যমে তারা শিশু নির্যাতন নিয়ে কাজ করা প্রায় ২০০০ বিশেষজ্ঞকে ট্রেনিং দেবে আর প্রায় ৫৫,০০০ শিশুকে সাহায্য করার জন্য একটা ৩ বছরের কর্মসূচি হাতে নিয়েছে। এই পুরো ঘটনার পর যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিল তা হল নৈতিকতার প্রশ্ন। একটা ব্র্যান্ডের লোগো আসলে কি বোঝায়? এটা কি শুধুই একটা চিহ্ন, নাকি এর চেয়ে অনেক বেশি কিছু? মানে এত কিছুর পরেও আসল প্রশ্নটা কিন্তু একই জায়গায় থেকে যায়। এই ব্র্যান্ডের পোশাক পরাটা কি ঠিক নাকি ঠিক না? দেখুন, এই বিতর্কের দুটো দিক আছে। একদল মনে করেন, আরে এটা তো শুধুই পোশাক, ফ্যাশন একটা শিল্প, একটা কর্পোরেট ভুলের সাথে একটা পোশাকের কি সম্পর্ক? আবার আরেক দল এর ঠিক উল্টোটা ভাবেন। তাদের যুক্তি হল, একটা লোগো আসলে সেই ব্র্যান্ডের মূল্যবোধটাকে তুলে ধরে। তাই কোনো ব্র্যান্ডের পোশাক পরা মানে তার কাজ আর নৈতিকতাকে একরকম সমর্থন করা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন অনেক টাকা খরচ করে একটা ব্র্যান্ডের লোগো পরা হয়, তখন আসলে সেই ব্র্যান্ডের আদর্শকেই আমরা বয়ে বেড়াই। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, তাই না? যখন আমরা কোনো ব্র্যান্ডের জিনিস কিনি, তখন আসলে আমরা ঠিক কি কিনছি? শুধু একটা প্রোডাক্ট, নাকি সেটার পেছনের পুরো ভাবনা, পুরো আইডিওলজিটাকেও কিনছি? এই সিদ্ধান্তটা আমাদের সবার একদম ব্যক্তিগত।